পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধস ও সড়ক তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান ও কক্সবাজারের নিচু এলাকায় এখনও জলমগ্ন লাখো মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম অফিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান খান। সেই সঙ্গে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম এবং বান্দরবান থেকে সহকর্মী জহির রায়হান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমরা আলোচনায় শুরুতেই যেতে চাই আমি মোহাম্মদ আব্দুর রহমান খান আপনার কাছে। আপনিও যেমনটি হয়তো প্রতিবেদনে দেখেছেন, ইভেন বিগত 4-5 দিন ধরেই আসলে এই বন্যা পরিস্থিতি নিয়েই আসলে আলোচনা হচ্ছে সবখানে। তো এই যে পাহাড়ি ঢলে প্রতি বছরই পাহাড় ধসের আমরা খবর দেখি, তাছাড়া আমরা দেখি যে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই আগাম আবহাওয়ার পূর্বাভাসকে যদি আরও কার্যকরভাবে কিভাবে আসলে নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব, যাতে করে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়, কি মনে হয় আপনার? আব্দুর রহমান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কাছে আমরা ফিরবো। আমরা প্রথমে একটু সবশেষ আপডেট একটু জেনে আসি, যেহেতু আমাদের সহকর্মীরা সারাদিন ধরেই বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম, রাঙামাটি থেকে বিভিন্ন খবর নিচ্ছিলেন। আমি একটু শুরুতেই যেতে চাই সবুজ মাহমুদের কাছে। তিনি রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবুজ, আজকে আমরা খবরে দেখলাম যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং আপনার প্রতিবেদনেই আমরা আবার দেখছিলাম যে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আপনি তো সেখানে সরেজমিনে উপস্থিত আছেন। আসলে বাস্তব চিত্রটা কি দেখছেন আমাদের একটু জানাবেন। ধন্যবাদ মৌটুসী। আমি এখন রাঙামাটিতে আছি। তে আমি আসলে গত কয়েকদিন ধরেই কাজ করছি এবং রাঙামাটি খাগড়াছড়ি এলাকায় আমি কয়েকদিন ধরে কাজ করছি। আমি গত 2 দিন আগে যে পরিস্থিতিটা দেখেছিলাম, যে নদীগুলো চেঙ্গি নদী এবং মাইনী নদী, এই চেঙ্গি নদী এবং মাইনী নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বয়ে গেছিল। তো গত 2 দিন আগে যে চিত্রটি দেখেছিলাম, আজকে কিন্তু নদীর পানিটা কমেছে, যার ফলে অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। কিন্তু মানুষজনের আবার নিচু এলাকা, যেগুলো ঢালু এলাকা, নিচু এলাকা, সেগুলো কিন্তু আবার নতুন করে প্লাবিত হয়েছে। তো এই যে পানি নেমে যাওয়ার পরেও যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা কিন্তু বাড়িতে ফিরতে পারেনি। তারা এখনো আশ্রয় কেন্দ্রে আশ্রয়তে আছে, কারণ তাদের যে বাড়িঘর সেগুলো বসবাসের অনুপযোগী, সেগুলোতে কাদা মেখে আছে। সেখানে গিয়ে যে বসবাস করবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আসলে সেখানে যেতে পারবে না। তো এখনো অনেকেই পানি নেমে যাওয়াতেও পরেও এই যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্র আছে। তো আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি, সেখানে মানুষের সাথে কথা বলেছি। অনেকে কিন্তু এই ত্রাণ না পাওয়ার অভিযোগ করছে, যে তারা অনেকদিন ধরে আশ্রয়কেন্দ্রে আছে কিন্তু তারা কোনো ত্রাণ পায়নি। আবার আমরা এটাও দেখেছি যে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকায় কিন্তু নদী পথে ট্রলারে করে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। তো এরকম দুই পক্ষই কেউ বলছে যে ত্রাণ পায়নি, আবার আমরা এটাও দেখেছি যে ত্রাণ দিচ্ছে। তো এই অবস্থায় আমি রাঙামাটি থেকে বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে বিলাইছড়ি নামে একটি জায়গায়। সেটি খুবই দুর্গম পথ, সেখানে আসলে গাড়ি দিয়ে যাওয়ার আসলে কোনো পথ নেই, সেখানে নৌকা দিয়ে যেতে হয়। এবং সেই এলাকায় কিন্তু এত পরিমাণে পানি হয়েছে, অনেক এলাকায় একেবারে চাল ছুঁই অবস্থা হয়ে গেছে। সেখানকার মানুষজনের নিরাপদ আশ্রয়ে গিয়েছে। এবং রাঙামাটিতে কিন্তু যে মৃতের সংখ্যা, সেখানেই আমরা 2 জন পেয়েছি, এমনটাই আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে তথ্য দিয়ে জানানো হয়েছে। তো আমি বিলাইছড়িতে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে গিয়ে কালকে হয়তো বা আমি আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। কিন্তু সেখান থেকে যোগাযোগ করা যাচ্ছে না যে আসলে বর্তমান অবস্থাটা কি, কারণ যেই নেটওয়ার্ক বা মোবাইলের
যে নেটওয়ার্ক সেগুলো কিন্তু খুব বেশি কার্যকর হচ্ছে না বলে সেখানকার পরিস্থিতি জানানো যাচ্ছে না। তো এই অবস্থায় রাঙামাটিতে আছে এবং রাঙামাটির অবস্থা আসলে উন্নতিও বলা যাবে না, আবার খুব অবনতিও বলা যাবে না। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আমার সহকর্মী মোহন ইসলামের সঙ্গে যুক্ত হতে চাই। মোহন আছেন কক্সবাজারে। মোহন, আপনার প্রতিবেদনেই দেখছিলাম ত্রাণ নিয়ে আসলে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে প্রশাসন ও ভুক্তভোগীরা। তো আপনি তো সেখানে ছিলেন, আপনি আসলে ত্রাণ নিয়ে এই পরস্পর বিরোধী অবস্থানটা দেখে কি বলবেন? আসলে তারা কি সত্যি ত্রাণ পাচ্ছে না, নাকি ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে না বন্যার কবলিত এলাকাগুলোর পানির কারণে? সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন তারা চেষ্টা করছেন, তাদের গাফিলতি থাকতেও পারে। আবার যারা ভুক্তভোগী তারা তো আসলে পেয়ে না পাওয়ার কথা বলবেন না, তারা আসলেই পাচ্ছেন না। ফলে তারা আমাদের যখন পাচ্ছেন তারা বলছেন যে এই 4 মাস বা 6 মাসের মতো হলো সরকার ক্ষমতায় আসছে, তারা ইলেকশনের রেফারেন্স টানলেন যে আমরা ভোটের সময় ভোট গিয়েছি, তাদের পক্ষে কাজ করেছি। এখন আমাদের যখন বিপদের সময় তখন আমরা কোনো জনপ্রতিনিধিকে আমাদের পাশে পাচ্ছি না, ত্রাণ পাচ্ছি না। এবং আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ত্রাণের ইস্যু বা কখনো কোনো ডিজাস্টার হলে সেটা প্রশাসনের বা সরকারের থেকে বেশি আসে নেতা বা যারা সরকার দলীয় লোকজন থাকে তাদের উপর। ফলে এখানে যারা স্থানীয় সরকার দলীয় নেতাকর্মী আছে তাদের উপর এক ধরনের ব্লেমের কথা বলা হচ্ছে যে তারা আসছে না, আমাদের খোঁজখবর নিচ্ছে না, আর প্রশাসন তো আসলে ত্রাণ দিচ্ছে না। কিন্তু আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি কক্সবাজারে, তিনি বলছিলেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে এবং তারা চেষ্টা করছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি কিন্তু আমাকে একবারও বলেননি যে তারা দিচ্ছেন, তারা বলছেন চেষ্টা করছেন দেওয়ার জন্য। কিন্তু আমরা এমন অনেককেই পেয়েছি যাদের আসলে ঘরবাড়ি পানিতে বন্দি, তারা দীর্ঘদিন যাবত আটকে পড়ে আছেন, তাদের 4-5 দিন হয়েছে, তাদেরকে উদ্ধারও করছেন না কিংবা তাদেরকে ত্রাণও দিচ্ছে না। ফলে ত্রাণ নিয়ে যে পরস্পর বিরোধী আচরণ, সেই জায়গায় বলবো যারা ত্রাণ পাচ্ছে না তারা আসলেই বলছেন ত্রাণ পাচ্ছে না, এবং প্রশাসনের নিশ্চয়ই গাফিলতি রয়েছে, যে কারণে তারা খুঁজে বের করে যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী তাদেরকে ত্রাণ দিচ্ছেন না। আরেকটি বিষয় একটু যুক্ত করে, যেহেতু গেল এক সপ্তাহ হয়ে যাচ্ছে আসলে এই বন্যা, এই কক্সবাজারের পাশে কিন্তু বান্দরবনে একটি বড় অংশ রয়েছে, লামা, আলীকদম সহ নাইক্যাংছড়ি। একটু আগে প্রতিবেদনে দেখছিলাম যে নাইক্যাংছড়ি একটি ঘটনা সিএনজি নিয়ে, যেটা আমাদের প্রতিবেদনে দেখানো হলো। তো বান্দরবনের একটি ইস্যু আমি গত 2 দিন কভার করলাম, সেটা দেখলাম যে সেখানেও আসলে বন্যা পরিস্থিতির যে বিষয়টা, সেই বিষয়টাও উঠে আসতে পারবো যে ত্রাণের অপ্রতুলতা রয়েছে, অপর্যাপ্ততা রয়েছে। এবং দুর্গম এলাকা, যেহেতু বান্দরবন এবং কক্সবাজার পাশাপাশি দুইটাকে দুর্গম বলা হয়, সেই জায়গায় আপনার বিশেষ ওষুধ ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে ডায়রিয়া থেকে শুরু করে যে পানিবাহিত রোগের জীবাণু থেকে যেগুলো হয়, পর্যাপ্ত ওষুধও দেওয়া যাচ্ছে না, সেই সংকটগুলো রয়েছে। তো মোটা থেকে বলতে গেলে মৌটুসি যে আপনার প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন তারা চেষ্টা করছেন, কিন্তু জি মোহন, আপনি ত্রাণের কথাটি বলছিলেন, আপনি একটু বন্যা পরিস্থিতি জানাবেন। কক্সবাজার এবং চট্টগ্রামের বন্যা পরিস্থিতি এখন কেমন? চট্টগ্রামে পানি কমেছে কিনা? এছাড়া আমরা দেখেছি যে অনির্দিষ্টকালের জন্য রেল যোগাযোগ বন্ধ ছিল চট্টগ্রাম এবং কক্সবাজারে। রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা? রেল লাইনের পানি কমেছে কিনা? জি 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 হ্যালো হ্যালো মোহন, আচ্ছা মোহন, আপনার সঙ্গে অবশ্যই আমরা পরবর্তীতে আবারও যাব। আমরা একটু আমার সহকর্মী জহির রানার সঙ্গে যেতে চাই। তিনি বান্দরবনে আছেন এবং বান্দরবনের পরিস্থিতিও আমরা দেখেছি যে ধীরে ধীরে অবনতি হচ্ছে। জহির, বান্দরবনের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? তাছাড়া বান্দরবনে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। এখনও কি বৃষ্টি চলমান রয়েছে? বৃষ্টি কমেছে কিনা? তাছাড়া বৃষ্টি কমার পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আশ্রয় কেন্দ্রে আমি দেখেছি যে লোকজন যেতে চাচ্ছে না। আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে তাদের এত অনীহা কেন, সেটাও জানাবেন। জহির,
অঞ্চলগুলো প্লাবিত অনেক আগে হয়েছে, কিন্তু আজ সকাল থেকে কিন্তু যে উঁচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু বান্দরবান শহরের বেশ কিছু এলাকা এবং বেশ কিছু সরকারি স্থাপনাও কিন্তু আপনার এই বন্যার প্লাবিত হয়েছে। যেমন এখানে পুলিশ সুপারের কাজ আর বাসভবন এবং ফায়ার সার্ভিস স্টেশন এবং বন বিভাগের অফিস, তারপর বান্দরবান যে কেন্দ্রীয় বাস স্টেশন এলাকা এবং বাস স্টেশন এবং যে গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো আছে, সরকারি স্থাপনাগুলো আছে, অধিকাংশ স্থাপনা কিন্তু পানি প্রবেশ করছে। কারণ দীর্ঘ এই যে লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি যে সদরগুলো কিন্তু আপনার সাঙ্গু মাতামরি নদীর কারণে কিন্তু নদীর পাহাড়ি ঢলের কারণে কিন্তু আপনার বন্যায় কবলিত হয়েছে এবং বান্দরবান জেলা শহরও কিন্তু বন্যায় কবলিত হয়েছে। আর বিশেষ করে এখানে যে ভারী বর্ষণ কিন্তু এখন থেমে কিন্তু ভারী বর্ষণ কিন্তু বন্ধ, বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়নি, থেমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পাহাড়ের পাদদেশের লোকজনকে কিন্তু সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালাচ্ছে ওখানে যারা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা। যারা আশ্রয় কেন্দ্র যারা এখানে স্থানীয় লোকজন যারা এখন আশ্রয় কেন্দ্রে আসছে তাদের বন্যায় দিকে আপনার সড়ক যোগাযোগ বন্ধ, সব দিকে প্লাবিত হয়ে গেছে, বিদ্যুৎ নাই এবং আপনার কোনো ধরনের গ্রামীণ রবি যে নেটগুলো আছে নেটগুলো কিন্তু এখন বিপুল অবস্থায় রয়েছে, যার কারণে লোকজন তাদের বসত ভিটা এবং গবাদি পশু পাখি এবং ক্ষেত খোলা ছেড়ে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি না। ওরা আশেপাশে যে আত্মীয় স্বজন আছে এবং পাহাড় এমন অনেক কিছু দেখা গেছে, অনেকজনকে পাহাড়ে তাঁবুতে গিয়ে কিন্তু পাহাড়ের চূড়ায় কিন্তু থেকে যেতে দেখা গেছে। আর যে দুর্গম যে এলাকাগুলো আছে এখানে কিন্তু যোগাযোগ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নৌকা যুগে না হলে পানি হেঁটে গলা এবং ইয়া করে কিন্তু আসতে হয়, যার কারণে আসলে লোকজন কিনে আসতে চাচ্ছে না। ধন্যবাদ জহির, আপনি থাকবেন এবং আপনার কাছে আবারও আমরা আপডেট জানতে যুক্ত হব এবং আপনারা যারাই বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করছেন আপনারা নিরাপদে সংবাদ সংগ্রহ করবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ, মোহন ইসলাম এবং জহির রায়হান। আমরা এবার ফিরে যেতে চাই আমাদের গেস্টের কাছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম অফিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান খান। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদযোগে। আপনার কাছে যেটি আমি জানতে চাই, আমাদের সহকর্মীরা বিভিন্নভাবে জানাচ্ছিলেন, বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছিলেন, ত্রাণ না পাওয়ার বিষয়টি জানাচ্ছিলেন। এই যে একটি অব্যবস্থাপনা এমন দুর্যোগপূর্ণ পরিবেশেও যে অব্যবস্থাপনার একটি চিত্র আমরা দেখছি, এটি কেন প্রতিবার আমরা প্রতিটা প্রতিকূল পরিস্থিতিতেই কেন এমন অব্যবস্থাপনার সম্মুখীন হতে হয়, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা আসলে আবহাওয়ার পূর্বাভাসগুলি করে থাকি, সেই অনুযায়ী কিন্তু আসলে যে আমরা গত কয়েকদিন যাবত যে ভারী বৃষ্টিপাত হয়েছে, অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেই সাথে মানে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাতগুলো হয়েছে। আসলে এর ভিতরে আমরা আসলে বিভিন্ন যে অব্যবস্থাপনার কথাগুলো বললেন এগুলো আসলে আমাদের লোকাল প্রশাসন অন্যান্য ডিপার্টমেন্টগুলো দেখে থাকে। আসলে এগুলো হয়েছে কি গত কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলের জন্য আর কি। এই অঞ্চলের যে বৃষ্টিপাত হয়েছে আসলে বের হওয়ার মতো পরিস্থিতিতে ছিল না, মানুষজন যে উদ্ধার করবে বা ই করবে সেই ধরনের পরিস্থিতিতে ছিল না। তারপরে কিন্তু প্রশাসন অনেক চেষ্টা করেছে মানে মানুষকে উদ্ধার করার জন্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, এবং সেই জন্য কিন্তু সে তুলনামূলকভাবে কিন্তু পাহাড় ধসে যদিও আমাদের কাম্য না একজন মানুষের প্রাণ যাক, তারপরে কিন্তু চেষ্টা করেছে এই দুর্যোগ থেকে যাতে মানুষের মানে যান এবং মাল রক্ষা করা যায় সেই জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে। তারপরে যেহেতু 4 থেকে 5 দিন একেবারে প্রতিদিন প্রায় 300 বা 350 মিলিমিটার বা 400 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে প্রতিদিন, সেই জন্য কিন্তু আসলে এই অঞ্চল কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ অবস্থায় ছিল। বিদায় হয়তো এই ধরনের কিছু পরিস্থিতি হতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই। তারপরে কিন্তু প্রশাসন অনেক চেষ্টা করে যাচ্ছে এবং লোকাল প্রশাসন এবং আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সবাই চেষ্টা করে যাচ্ছে আর কি দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করার জন্য এবং জানমালগুলোকে রক্ষা করার জন্য। জি, আমরা আজকের খবরই দেখছিলাম, জানানো হয়েছে যে বন্যা পরিস্থিতির নিয়ে স্বস্তির খবর জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেক্ষেত্রে আবার বলা হয়েছে যে আগামী বেশ কিছুদিন কিন্তু পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাব মিলিয়ে অনেকগুলো এলাকায় ঝুঁকিপূর্ণ থাকবে। কোন কোন এলাকা আসলে ঝুঁকিপূর্ণ এবং পাহাড় ধসের জন্য কোন এলাকাগুলোকে আপনি রেড জোন তালিকায় ফেলবেন?
ধন্যবাদ। আসলে এখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে। আজ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে এবং আমাদের পূর্বাভাস অনুযায়ী আমাদের যে ডাটাগুলো আছে, সেই ডাটা এনালাইসিস করে আমরা যা পেয়েছি আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরো কমে যাবে। সেই হিসেবে বৃষ্টিপাত যখন কমে যাবে তখন কিন্তু আসলে ঢলের পরিমাণও কমে আসবে। যেহেতু এখনো যে উপরের দিকে আপস্ট্রিমে যে বৃষ্টিগুলো ছিল সেই বৃষ্টির পানি দিয়ে কিন্তু এখন নিচের দিকে যে অর্থাৎ ভাটার দিকে যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে কিন্তু কিছু পানি নেমে যাচ্ছে বিদায় কিন্তু ওইখানে যে বিভিন্ন কালভার্ট গুলো ছিল ওইগুলো কিন্তু ব্রিজ এবং কালভার্ট গুলো ছিল, কিছু কিছু ব্রিজ এবং কালভার্ট ভেঙে এই পানিগুলো কিন্তু নামা শুরু হয়েছে, বিদায় কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। আসলে আপাতত কিন্তু ওই ধরনের পরিস্থিতি আর আসার সম্ভাবনা আপাতত নেই। ওই কারণ হয়েছে কয়েকদিন কিন্তু যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কিন্তু এই ধরনের এই স্পেলে কিন্তু আর আসার সম্ভাবনা নেই, বিদায় কিন্তু আসলে আমরা স্বস্তির একটা করতে পারি যে না আপাতত এই পরিস্থিতি আর অবনতির দিকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। জি, আমরা দেখেছি যে পাহাড় ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং তারপরেও পাহাড়ে আসলে বাসিন্দারা অবস্থান করছেন, তারা আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না, এটি কেন? আসলে পাহাড়ে যারা অবস্থান করে তারা সবাই কিন্তু চিন্তা করে যে মানে আসলে তাদের যে নিজের জীবনের চাইতে কিন্তু তারা তাদের সম্পদের চিন্তাটা বেশি করে যে আমি বাড়িঘর ছেড়ে যদি অন্য কোথাও আশ্রয় নেই, সে নিলে তার বাড়ির যে সম্পদগুলো থাকে গরু বাছুর, গরু ছাগল সহ ভেড়া বা অন্যান্য যে সম্পদগুলো থাকে ওইগুলোকে হয়তো তারা নিরাপদ মনে করে না ওইগুলো ছেড়ে চলে যেতে। আবার অনেকে চিন্তা করে যে হয়তো এই পরিস্থিতি আমার এলাকায় হবে না অন্য এলাকায় হবে, এই চিন্তা করে অনেকে বাসা ছাড়তে চায় না বা বাড়ি ছাড়তে চায় না, বিদায় কিন্তু আসলে এই ক্ষয়ক্ষতিটা হয়ে যায়। এই জন্য আশ্রয় কেন্দ্র অনেকে যেতে চায় না, মানে যেহেতু তার অনেকগুলো সম্পদ থাকে, অনেকগুলো গরু ছাগল থাকে, হাঁস মুরগি থাকে, এগুলো সেরে কেউ যেতে চায় না তার আশ্রয় কেন্দ্রগুলোতে। জি, অনেক ধন্যবাদ আপনাকে সংবাদযোগে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।